ওই দেখো না, ছুরিটা কি সুন্দর লাগছে। চলো না মা, কুড়িয়ে নি। হ্যাঁ, ছুরি তো খুবই সুন্দর আর খুব দামিও। কিন্তু সোনা, এভাবে রাস্তায় পড়ে থাকা কোনো জিনিস হাত লাগাতে নেই। কে জানে এসবের সঙ্গে কোনো অবাস্তব জিনিস তোমার সঙ্গে আসবে। মা, মা প্লিজ কুড়িয়ে নি না। আমার এটা খুব ভালো লাগছে। কি সুন্দর লাগছে, তাই না? আরে সোনা, বাজার থেকে অন্য কিনে দেব, এটা এখানেই থাক। না মা, আমার এই চুড়িটাই চাই। মা, আমার চাই, আমার এই চুড়িটাই চাই। বাচ্চার জিদের সামনে ওর মাকে ঝুঁকতেই হলো। আর তারপর অঞ্জলি রাস্তায় পড়ে থাকা চুড়ি কুড়িয়ে নিল আর নিজের বাঁ দিকের হাতে পরে খুব আনন্দে নাচতে লাগলো। আমার নতুন চুড়ি, আমার নতুন চুড়ি। ঠিক সেই রাতেই অঞ্জলি নিজের ঘরে ঘুমোচ্ছিল, যখন ওর চুল নিজের থেকেই হাওয়াতে ঢেউ খেলতে লাগলো। ও নিজের ঘরে কারোর থাকার অনুভব করছিল। আর তখনই ওর এমন লাগলো যেন কেউ ওকে ঘরের বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অনুভব হওয়া মাত্রই অঞ্জলি তক্ষুনি ঘুম থেকে জেগে গেল আর কাঁদতে লাগলো। ওর ভয় লাগছিল, যে কারণে ও নিজের মা বাবার ঘরে গিয়ে তাদের সঙ্গে ঘুমিয়ে পড়ল। পরের দিন অঞ্জলি নিজের চুড়িটা ছমছম করে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এইবারে ও একদম একা ছিল। ও দৌড়তে দৌড়তে নিজের ঘরে যাচ্ছিল, আর তখনই কিছু দূর আগে ও ঠিক নিজের সামনে একটা চকলেট পড়ে থাকতে দেখে। অঞ্জলি ওই চকলেট দেখে খুব আকর্ষিত হয়ে গেল আর সেটা নেওয়ার জন্য সামনে এগোলো। কিন্তু যখন যখন ও আগে এগোলো, ওই চকলেট ওর থেকে দূরে চলে যাচ্ছিল। নির্দোষ বাচ্চা অঞ্জলি কি জানতো যে ওই চকলেট ওকে কোনো দিকে এড়ানোর চেষ্টা করছে। চকলেটের পিছু করতে করতে অঞ্জলি এখন একটা জঙ্গলে এসে গেছিল, যে নির্জন পরিবেশ আর গভীর জঙ্গলে ঘেরা ছিল। তখনই চকলেটের সরে যাওয়াটা বন্ধ হয়ে যায় আর ও একটা জায়গায় স্থির হয়ে যায়। সেটা দেখে অঞ্জলি খুব খুশি হয়ে যায় আর চকলেট নেওয়ার জন্য আগে এগিয়ে যায়। ও যখনই ওই চকলেটটায় হাত লাগালো, ও বুঝতে পেরে গেল যে আসলে এটা কোনো চকলেটই নয়, বরং একটা চকলেটের একটা র্যাপার মাত্র। এটা দেখে অঞ্জলি খুব বেশি রেগে যায় আর তখনই ও ফেরত যাওয়ার জন্য পেছনে ঘুরে পড়ে। তো ও নিজের সামনে একটা বুড়ি মহিলাকে লাঠি হাতে দেখতে পায়, যে ওকে দেখে এক ভয়ঙ্কর হাসি হেসে চলেছিল। ওই বুড়িটাকে দেখে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আর তখনই ওই বুড়ি এক মুহূর্তে অঞ্জলির কাছে চলে এল। এখন আমরা অন্যদিকে দেখব, যেখানে অঞ্জলির মা বাবা খুব বেশি চিন্তায় বসেছিল, কারণ তাদের অসহায় মেয়েটা অঞ্জলি এখনো পর্যন্ত বাড়িতে ফিরে আসেনি। তোমাকে আমি 100 বারেরও বেশি বলেছি যে এইভাবে অঞ্জলিকে স্কুলে পাঠাবে না, ওকে নিজের সঙ্গে আসা যাওয়া করবে, কিন্তু তুমি আমার কথা বুঝতে পারো আদেও? আচ্ছা ঠিক আছে, পরে বকে দিও। আগে চলো গিয়ে আমাদের মেয়েটাকে নিয়ে আসি, কি জানি কোথায় রয়ে গেল। তারা দুজন স্কুলে ফোন লাগালো, যেখান থেকে তারা শুধু এটাই জানতে পারলো যে অঞ্জলি তো অনেকক্ষণ আগেই স্কুল থেকে বেরিয়ে চলে গেছে, ও স্কুলের ক্যাম্পাসে ছিল না। এরপরে সুনিতা আর অভিষেক অঞ্জলিকে সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়, কিন্তু ওকে ওরা কোথাও খুঁজে পেল না। তারপর ওরা থানায় দিয়ে তাদের বাচ্চার মিসিং রিপোর্ট লেখানোর কথা ভাবল, কিন্তু তার জন্য ওদেরকে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। সন্ধেবেলায় ক্লান্ত হয়ে দুজন তাদের বাড়ি ফিরল। তখন তাদের একজন প্রতিবেশী সুপ্রিয়া ওদের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে ব্যাপারটা অনেকটাই গম্ভীর।
সে তাদেরকে থামিয়ে জিজ্ঞেস করে, আরে দিদি, কি হয়ে গেল? তোমরা মুখ ঝুলিয়ে কেন রয়েছো? আজ রাতে তোমাদের ওই চঞ্চল খুকিকেও দেখতে পাচ্ছি না। সব ঠিক আছে তো? আরে এখন কি বলবো তোমায়, সকাল থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। কি জানি কোথায় চলে গেল আমার মেয়েটা। এরপরে সুনিতা কেঁদে কেঁদে তাকে সব কিছু খুলে বলল। তিনজন ঘরের ভেতরে খুব চিন্তায় বসেছিল। তখনই সুপ্রিয়ার নজর একটা চমকানো চুড়ির ওপর পড়ে যায়। আরে দিদি, ওটা কোথাকার চুড়ি যেটা ওই টেবিলের উপর রাখা আছে? দেখো কেমন চমকাচ্ছে। এটা কার জন্য এনেছো? কারণ আমি তোমার হাতে তো কখনো পড়ে থাকতে দেখিনি। সুপ্রিয়ার প্রশ্ন জিজ্ঞেস করার পর সুনিতা তাকে কালকের পুরো ঘটনাটা খুলে বলল। ও তাকে বলল, আমার মনে হলো যে এই চুড়িতে কিছু তো একটা গোলমাল আছে। এই জন্যই আমি আমার মেয়েকে এড়ানোর জন্য ওকে অন্য চুড়ি পরিয়ে দিয়েছিলাম, আর এই চুড়িটা লুকিয়ে দিয়েছিলাম। এখনো বাচ্চা, জেদ পুরো না হলে চুপ করবে না। এবার আমি বুঝলাম যে এরকমটা কেন হচ্ছে। এই চুড়িটা কোনো সাধারণ চুড়ি নয়, বরং আমার তো এটা কোনো ডাইনি চুড়ি বলে মনে হচ্ছে। দেখো তো, এর উপর হালকা হালকা চেরা কাটার দাগও আছে। দেখো, তোমার বলার মানেটা কি? মানে তো একদম পরিষ্কার, এই চুড়িটা কোনো ডাইনির, যেটা সড়কে তোমরা পেয়েছিলে। আর কারণ তুমি ওটা কুড়িয়ে নিয়েছো, এই কারণে ওই ডাইনি এখন যে কোনো ভাবে এই নিজের চুড়িটা চাইবে। আর এই চুড়িটার জন্যই তোমার মেয়েকে একা পেয়ে ওকে তুলে নিয়ে গেছে। তাহলে তাহলে আমাদের কি করা উচিত? এখন তো শুধু একটাই রাস্তা বেঁচে আছে, ওই ডাইনিকে ওর চুড়িটা ফিরিয়ে দাও। কিন্তু কিন্তু কিভাবে? একটা কাজ করো, তোমার ওই সড়কটা মনে আছে যেখানে এই চুড়িটা নিচে পড়েছিল? আমার খুব ভালো করে মনে আছে, ওই ব্রিজের দিকের রাস্তাটা। হ্যাঁ, তাহলে এখন দেরি করছো কেন? এক্ষুনি ওখানে যাই। যদি চুড়িটা ওখানে পড়েছিল তাহলে এটা নিশ্চিত যে ওই ডাইনির বাস ওই এলাকারই কাছাকাছি রয়েছে। কিন্তু এটা করে আমি আমার মেয়েকে ফেরত কি করে পাবো? আরে যখন আমরা ওকে এই চুড়িটা ফিরিয়ে দেব না, বাচ্চাকেও ফিরিয়ে দেবে। দেখো, আমি ভূত পেতনির গল্পে বিশ্বাস করি না, কিন্তু যদি আমরা এরকম কিছু করে আমরা আমাদের মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে যাই, তাহলে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত। এরপরে তিনজন ওই সড়কে চলে যায় আর তারপর ওই চুড়িটা নিয়ে গিয়ে রেখে দেয়। আর ওখানেই রক্তের কয়েকটা ফোঁটাও নিচে ফেলে দেয়, যাতে আকর্ষিত হয়ে ওই ডাইনি ওখান অবধি চলে আসে আর কোনো কিছু শর্ত ছাড়া সে বাচ্চাটাকে ফিরিয়ে দেয়। এরপর প্রায় 2 ঘন্টা অবধি ওই তিনজন একটা দেওয়ালের পিছনে ক্রমাগত ওই চমকানো চুড়ির ওপর নজর রাখছিল। আর সব শেষে ওখানে ওরা একটা বুড়ি মহিলাকে আসতে দেখতে পায়। ও একটা ডাইনি ছিল যে চুড়ির কাছে আসছিল। আর যখনই সে চুড়িটা পরে নিল, সে হঠাৎ করে কোনো এক সাম্রাজ্যে অপ্সরা হয়ে যায়, খুব সুন্দরী আর যুবতী। নিজের চুড়িটা নিয়ে ওই ডাইনি বিলুপ্ত হয়ে যায়। আর এর পরের মুহূর্তে অঞ্জলি দৌড়তে দৌড়তে ওই দিকে চলে আসে আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই জন্য গুরুজনরা প্রায় সময় বলে, কোনো অজানা ব্যক্তি আর অজানা জিনিসপত্রের থেকে সব সময় সতর্ক থাকা উচিত, না হলে অনেকবার এর ফলাফল আমাদের চিন্তার থেকেও মারাত্মক প্রমাণ হতে পারে। মায়া এটা এমন একটা শব্দ, যদি কেউ এতে একবার ফেঁসে যায় তাহলে ওখান থেকে বাইরে আসার চেষ্টায় সে কত জিনিস হাত থেকে হারিয়ে ফেলে। আজকের কাহিনীটাও এমন একটা গল্পের উপর কেন্দ্র করে যেখানে কোনো এক সময় এক মায়াবী ডাইনির কবজা হয়ে থাকত। সে খুবই অবাক করে দেওয়ার আন্দাজে সবার স্বীকার করত। আরে শ্যামল বাবু, এখন তোমাকে কি আর বলি, কাল রাতে ওই ডাইনি আমার দরজার সামনেও বাটি নিয়ে এসেছিল। আমি চুপচাপ বসেছিলাম, কিন্তু দরজা খুলিনি।
না হলে কালকেই আমার মৃত্যু নিশ্চিত ছিল। হ্যাঁ বাবলু, তুমি একদম ঠিক করেছো। ও নিজের মায়া দিয়ে যে কাউকে ফাঁসিয়ে নিজের জালে ফাঁসাতে পারে। তাছাড়া এই গ্রামের অনেকজন ওর জালে ফেঁসে গেছে। এখন আমার ব্যাপারে তুমি তো ভালো করেই জানো, তোমার বৌদি অনুপমার ডেলিভারি আছে, তাই সেও বাপের বাড়ি গেছে, আর তাই আমাকে আরো সতর্ক থাকতে হবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। এমনিতেও এই গ্রামে গর্ভবতী মহিলাদের থাকাটা উচিত নয়। এখন কি আর বলি, এই গ্রামটা এখন গ্রাম কম শ্মশান ঘাট বেশি মনে হয়। কিন্তু একটা কথা বলো আমাকে, আমি তো অনেক সময় ধরে শহরে ছিলাম, তাহলে আমি এর ব্যাপারে এখনো অবধি কিছু জানি না কেন? এমন কি বিশেষ আছে ওই ডায়েরির মধ্যে যে সবাই ওর থেকে এত বেশি ভয় পায়? আচ্ছা, তাহলে তুমি এখনো ওই গল্পটা জানোই না? গ্রামের বুড়ো থেকে বাচ্চা অবধি ওই মায়াবী ডাইনির ব্যাপারে জেনে গেছে। বলো ভাই, গল্পটা কি? যদি এখন তুমি এই গল্পটা না জেনে থাকো, তাহলে জেনে আর লাভ নেই। বেশি জানলে আরো মারাত্মক হতে পারে। এভাবে ঘুরিয়ে ফিরে আমার সঙ্গে কথা বলো না, পরিষ্কার করে বলো গল্পটা কি। দেখো, এখন সন্ধে হতে চলেছে, বাড়ি পৌঁছে নিশ্চিন্তে বলবো। এখন বলাটা মোটেই ঠিক হবে না। কেমন ভীতু লোক তুমি ভাই! এখন রাস্তাও অনেক লম্বা, কথা বলার জন্য কিছুই বেঁচে নেই। এই লতায় রাস্তাও পার করে নেব তাড়াতাড়ি। চলো বলো এবার। শ্যামল বারবার জেদ করতে করতে বাবলু মেনে গেল, আর ভগবানের নাম জপ করে ওই মারাত্মক ঘটনার উপর থেকে পর্দা তোলার চেষ্টা করা হলো, যে কারণে পুরো গ্রাম ভয় পেত। দেখো, এখন তুমি এত জিদ করছো বলে তোমাকে বলতে রাজি তো হলাম, কিন্তু একটা কথা মনে রেখো, যদি রাস্তায় কোনো সময় কোনো রকম ভয়াবহ কিছু অনুভব হয়, তাহলে ভুল করেও পেছনে ঘুরে তাকাবে না, আর না কোনো আওয়াজের পিছু করবে। আমি এরকম এই জন্য বলছি, কারণ এটা করা তোমার অনেক আগে থেকে অভ্যাস হয়ে রয়েছে। হ্যাঁ আমার ভাই, আমি তখন কিছুই বলবো না, তুমি বলা শুরু করো। অনেক বছর এই গ্রামে দূর থেকে একটা মহিলা এসে বাস করছিল। ওর একটা কুটির ছিল। সকালে ও একটা সাধারণ বুড়ির মতোই ছিল, কিন্তু রাত নেমে আসার পর কি জানে কি চমৎকার হয়ে যেত, যে ওই কুৎসিত দেখতে বুড়ি মহিলা একটা সুন্দরী অপ্সরায় বদলে যেত, আর গোটা গ্রামে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়াতো। আর ওর আসল উদ্দেশ্য এটা ছিল ঘুরে বেড়ানো যুবক ছেলেদের তাদের ঘরে পৌঁছে দেওয়া, না হলে কোনো পথিকের সাথে সাথী হয়ে ওঠা। কিন্তু এটা শুধুমাত্র ওর মায়াই ছিল, আসলে ওর কারোর প্রতি কোনো রকম টান ছিল না, বরং ও এই সুযোগ নিয়ে নজর রাখতো, আর ঘুরে বেড়ানো লোকেদেরকে নিজের কুটিরের কাছে নিয়ে আসতো আর পুঁতে দিত। খুব ভালো, কিন্তু একটা কথা বলো, ও কোনো গ্রামেরও মহিলা হতে পারতো। এটা কে বলেছে যে ও সেই ডাইনিটাই? এই কথাটাও একদম ঠিক বলেছো তুমি, কিন্তু এরও একটা পরিচয় আছে। ওই মহিলা কখনো তোমার চোখে তাকাবে না, ও শুধু নিজের মায়া তৈরি করবে, আর যদি শুরুর অর্ধেক মিনিটে তুমি ওর জালে ফেসে যাও, তখন তোমাকে ভগবানও বাঁচাতে পারবে না। বাবলু শ্যামলকে ওই মারাত্মক ঘটনার ব্যাপারে বলে দেয়। তারই সাথে এখন ওরা জঙ্গলের ধারেও পৌঁছে যায়, কিন্তু তখনই ওদের একদম পেছন থেকে কোনো ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। আমার মনে হচ্ছে ওই মায়াবী ডাইনি আমাদেরকে দেখে ফেলেছে, এখন তাড়াতাড়ি পালাও এখান থেকে। এ তুমি কেমন কথা বলছো বাবলু? কোনো বাচ্চা জঙ্গলে হারিয়ে গেছে আর মা বাবার কাছে যাওয়ার জন্য কাঁদছে, আর তুমি এখান থেকে কাপুরুষদের মতো পালানোর কথা বলছো? কেউ একদম ঠিকই বলেছিল,
যখন ভাগ্যে জীবনের অন্ত লেখা থাকে তখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। আর এটাই এখন তোমার সঙ্গেও হচ্ছে। যদি এখন না পালাও তাহলে বন্ধু আমার, এরপর আমাদের দেখা সোজা তোমার কবরই হবে। এইটুকু বলে বাবলু পুরো জোর লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু শ্যামল এখনো নিজের মনের প্রশ্নের ঝামেলায় আটকে ওখানেই দাঁড়িয়ে রয়ে যায়। আর তারপর আস্তে করে পেছনে ঘুরে তাকায়। শ্যামল এখন যা দেখতে পেল সেটা দেখে ওর হুঁশ উড়ে গেল। মাটিতে ওর নিজের গর্ভবতী স্ত্রী অনুপমা পড়েছিল, যে যন্ত্রণায় ছটফট করছিল। অনুপমা, তুমি তো বাপের বাড়ি গেছিলে, এখানে কি করছো? শ্যামল ভাবতে লাগলো হয়তো বাপের বাড়ি থেকে ঘরে ফেরার সময় ওই জঙ্গল দিয়ে আসছিল। সে তো ভাগ্য ভালো যে শ্যামলও এখানেই ছিল। তখনই একটা গভীর কুয়াশায় পুরো রাতটা ছেয়ে গেল। শ্যামল অনুপমার চোখে বারবার দেখে ওকে সাহস জোটানোর কথা বলছিল, কিন্তু সেটাই হলো যেটার ভয় ছিল। অনুপমা বারবার শ্যামলের দিকে তাকানোর দিক এড়িয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেমনটা বাবলু ওই মায়াবী ডাইনির গল্প শোনানোর সময় বলেছিল। তখনই শ্যামল ওই বাচ্চাটার কান্নার আওয়াজটা শুনতে পেল। হঠাৎ করে ওর মনে একটা খেয়াল এলো যে যদি বাচ্চা পেটের ভেতরে রয়েছে তাহলে ওর কান্নার আওয়াজ কি করে শোনা যাচ্ছে। এটা ভাবার সঙ্গেই ও ঠিক নিজের সামনে একটা কুটির দেখতে পেল। এখন শ্যামল সবকিছু বুঝতে পেরে গেছিল যে এটা এখন ওর সাথে আসলে কি হচ্ছে। এটা আসলে একটা মায়া ছিল যেখানে ও আটকে রয়ে গেছে আর জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেছে। শ্যামল ওখান থেকে পালানোর জন্য তক্ষুনি উঠে পড়ে, আর তখনই অনুপমা ওর হাত ধরে নেয়। আর ওই বুড়ি পেতনি অর্থাৎ মায়াবী ডাইনিতে পরিণত হয়ে যায়, যার আশেপাশে জাদুকরী ছবি প্রকট হতে শুরু করে। হঠাৎ শ্যামল মাটির ভেতরে অন্তর্নিহিত হতে লাগে, আর এইভাবেই নিচে যেতে যেতে মাটিতে দফন হয়ে যায়। বাবলু সব থেকে বড় ভুল এটা করেছিল যে ও সময় আর জায়গাটা দেখে। ও এই গল্পটা তখন শুনিয়েছিল যখন ও ওই মায়াবী ডাইনির কুটিরের কাছ দিয়ে পার হচ্ছিল। আজও ওই গ্রামের জঙ্গল ওই মায়াবী ডাইনির আতঙ্কে কেঁপে ওঠে, কারণ মানুষ একবার মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে, কিন্তু মায়ার থেকে বেঁচে পালানো মানুষের ভাগ্যে লেখা। মা, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মারার উদ্দেশ্যে এসেছে, ও আমাকে মেরে প্রতিশোধ নিতে এসেছে। মা, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। শুভেন্দু গত 10 বছর ধরে খুবই অদ্ভুত ব্যবহার করছিল। ও প্রায় কোনো মেয়ের ব্যাপারে কথা বলতো যে সে ওকে মারার জন্য এসেছে। ওর পরিবারও শুভেন্দুর পরিবারের থেকে খুব সমস্যায় ছিল। শুভেন্দু প্রায় সময় বলতো পরের পূর্ণিমার রাতে ওই ডাইনি আমাকে নিজের সঙ্গে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কঠোর সত্যি অবশ্যই লুকিয়ে থাকে, যে ওই ঘটনাগুলো যারা শোনে তাদেরকে আতঙ্কে ভয় পাইয়ে দেয়। শুভেন্দুর এই অবস্থার পরিণামও ঠিক এরকমই একটা সত্যি ছিল, যে কারণে শুভেন্দু আজ নিজের মৃত্যুর তারিখটাও জেনে গেছিল। 1 বছর আগে শুভেন্দু পেশায় একটা মেকানিকের কাজ করত। জীবন শুধু কেটেই যাচ্ছিল। ওর অনেক বেশি টাকা হঠাৎ করে কামানোর লোভ সবসময় থাকত। যাই হোক, একবার রাতে শুভেন্দু নিজের বাড়ি ফিরছিল, আর তখনই ও একটা মেয়েকে ফুটপাত এরিয়াতে ভয় পেতে দেখে। ও ওই মেয়েটার কাছে গেল আর বলল, ম্যাডাম, আপনি এখানে এত বেলায় চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন তো এটা একটা রেড লাইট এরিয়া। এই জায়গা রাতের সময় তো কি, দিনের আলো তো মেয়েদের জন্য ভালো নয়।
আমি ওই এরিয়া থেকেই তো পালিয়ে এসেছি। প্লিজ আমাকে আজ রাতের জন্য জায়গা দিয়ে দিন। কাল সকাল হতে আমি এখান থেকে চলে যাব, প্লিজ। ঠিক আছে, কিন্তু কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে। আজ রাত আপনি আমার বাড়িতে থাকতে পারেন। তাছাড়া আপনার নামটা কি? আমার নাম চারুলতা। আমি এখানকারই বাসিন্দা, কিন্তু এই লোকগুলো আমাকে জবরদস্তি এখানে রাখতে চায়, আর এই কারণেই আমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, আজ রাতের জন্য তুমি আমার বাড়িতে লুকোতে পারো। সেই রাতে চারুলতা শুভেন্দুর বাড়িতেই লুকিয়ে থাকলো। পরের দিন যখন শুভেন্দু উঠল, তখন চারুলতার চুলগুলো উড়তে দেখে ও তার উপর মুগ্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে ও চারুলতার সুন্দরতা ভালোভাবে দেখতে পায়নি। শুভেন্দু মনে মনে চারুলতাকে পছন্দ করে লেগেছিল। ও কোনো সময় নষ্ট না করে চারুলতাকে তক্ষুনি নিজের মনের কথাটা প্রকাশ করে দিল। শোনো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমাকে নিজের জীবন সাথী করতে চাই। তুমি কি? আমারও আপনাকে খুব ভালো লেগেছে। এইভাবে কোনো মেয়ের সাহায্য করা, বিশেষ করে কোনো অজানা মেয়ের, সে কোনো দেবদূতই হতে পারে। এরকম মানুষের জীবন সাথী বলুন তো কে হতে চাইবে না? এরপরে দুজনে একে অপরের সাথে বিয়ে না করেই একই বাড়িতে থাকতে লাগলো। এক রাতের কথা, সেটা পূর্ণিমার রাত ছিল। শুভেন্দু চারুলতাকে একটা সারপ্রাইজের অজুহাত দিয়ে একটা অজানা জায়গায় নিয়ে আসে। ও চারুলতার চোখে কাপড় বেঁধে রেখেছিল, যাতে সে ওর সারপ্রাইজটা দেখতে না পারে। আরে এবার বলবে তো কি সারপ্রাইজ? কাপড়টা তো খোলো। শুভেন্দু চারুলতার চোখ থেকে ওই কাপড়টা খুলে দেয়। যখনই চারুলতার চোখ খুলে যায়, ওর একটা জোরে চিৎকার বেরিয়ে যায়। ভবানী পাঠক, তুমি? শুভেন্দু, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এই তো সেই শয়তানটা যে অসহায় মেয়েদের দুর্বলতার লাভ তুলে তাদেরকে ফাঁসিয়ে দেয়। এই মেয়ে, উপরে দেখ, তুই রেল লাইট সেন্টারে দাঁড়িয়ে আছিস। তোর প্রেমিকের থেকে আমি তোকে কিনে নিয়েছি। খুব পালানোর শখ তোর, তাই না? এবার চার দেওয়ালের মধ্যে পুরো জীবনটা পালিয়ে বেড়াবি। মানে মানে এসব তুমি করেছো? তুমি তো এই শয়তানের থেকেও জঘন্য বেরোলে। তুমি নরকেও জায়গা পাবে না, কখনো না। নরকের ব্যাপারে তো জানি না, কিন্তু এখন তোকে বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা দিয়ে আমার জীবনটা স্বর্গে তো খুব সহজেই বদলে যাবে। তোর কি মনে হলো আমি তোকে ভালোবেসে ফেলেছি? আরে পাগলি, যে রাতে তুই পালিয়েছিলি সেই রাতে এদের সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেছিল। তোর সঙ্গে জবরদস্তি করলে পুলিশ থানায় পড়ে দিত আমাকে। কিন্তু এবার তো সবার এটাই মনে হবে যে তুই এখানে নিজের ইচ্ছায় এসেছিলি, আর প্রত্যেক রাতে তোর শরীরের নিলামি হবে। শয়তান, আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। তুই মনে রাখিস, খুব তাড়াতাড়ি রাতও এটাই হবে আর দৃশ্যটাও এটাই হবে। তোকে পাগল করে তোর আত্মাকে তোর শরীর থেকে টেনে নিজের সঙ্গে নিয়ে যাব। যত কষ্ট আমার হবে তার থেকে অনেক বেশি কষ্টের সঙ্গে তুই মরবি। জ্যান্ত থেকেও তুই মৃতকদের মতো জীবন কাটাবি তুই। যাই হোক, এরপর এই সব কিছু এখানে সমাপ্ত হয়ে গেল। চারুলতাকে জবরদস্তি রেড লাইট এরিয়াতে সেক্স স্লেভ হিসেবে কাজ করতে বাধ্য করা হলো। কিন্তু ঠিক
6 মাস পরে হঠাৎ একটা খবর চলে এলো যে চারুলতা পাখায় গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এর ঠিক 2 দিন পরেই আরও একটা খবর এলো যে ভবানী পাঠকেরও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। সব থেকে বড় পাপী সে এখনো বেঁচে ছিল, শুভেন্দু। আজ 6 মাস পর চারুলতার আত্মা শুভেন্দুর সন্ধানে এসেছিল, আর এখন পৃথিবীর কোনো সাধু, তান্ত্রিক, পণ্ডিত ওকে মোটেই বাঁচাতে পারত না। অপেক্ষা ছিল তো শুধু পূর্ণিমার রাতের। আর যখনই পূর্ণিমার দিন এলো, শুভেন্দুর শরীর খারাপ হতে লাগলো। ওর চিৎকার এত কষ্টের ছিল যেন ওকে গরম তাওয়ায় রেখে একভাবে সেঁকা হচ্ছিল। প্রত্যেক 10 মিনিটে ও অজ্ঞান হয়ে যেত, আর সবার শেষে রাত 1টার সময় করে ওই ডাইনি শুভেন্দুর ঘরে প্রবেশ করে ফেলে। তার ভয়ঙ্কর চেহারা দেখে শুভেন্দু চিৎকার করতে লাগলো, কিন্তু ওর আওয়াজ ওই ঘর অবধি সীমাবদ্ধ থাকতে পারত। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে ভুল করে ফেলেছি, কিন্তু কথা দিচ্ছি যে আমি এরকম অন্য কোনো মেয়ের সঙ্গে আর কখনো করব না। কি করে ছেড়ে দি? মনে আছে তো সেই পূর্ণিমার রাত যখন তুই ওই শয়তানের সঙ্গে আমার বোঝাপড়া করেছিলি? আমি তোকে সেই রাতে সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার সব কথাগুলোকে তোয়াক্কা না করে উড়িয়ে দিয়েছিলি। আর আজ আমি তোর ক্ষমা চাওয়াটাকেও উড়িয়ে দেব। এরপরে শুভেন্দুর এক ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ হলো। ওই ডাইনি শুভেন্দুর বুকটাকে ছিঁড়ে ওর হৃৎপিণ্ডটাকে বাইরে বার করে নিল, আর ওর আত্মাটাকে নিজের সাথে জানলা দিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। যতক্ষণ ওর পরিবারের লোক ওখানে পৌঁছলো, তখন শুভেন্দুর মৃত শরীর টুকরো টুকরো ভাবে মাটিতে পড়েছিল। ওই অসহায় মেয়েটার প্রতিশোধ পুরো হয়ে গেল। সেই জন্য কথায় বলে, কর্ম কখনো কারোর ঠিকানা ভোলে না। আর কোনো আত্মার প্রতিশোধ পৃথিবীর সব থেকে মারাত্মক মৃত্যু দেয়। দেখুন, আমার কথা শুনুন। এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছে। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল, তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল। ও যন্ত্রণায় ছটফট করছিল।
আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, ই আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে, ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো, বাঁচাও। কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও, আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি, ওদের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন, যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে। সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই। আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব। সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশনটা একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে মোটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয় ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো
ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে। কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো, ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। রিমা আর সোম এই দুজন চোর রাতের সময় গ্রামে গ্রামে ঘুরে চুরি করতে যেত। দুজনেরই এই কাজে খুব আনন্দ হতো। এক রাতে এইভাবেই চুরি করার উদ্দেশ্যে রিমা আর সোম একটা গ্রামে এসে পৌঁছয়। দুজন একটা গাছের নিচে বসে গ্রামটা দেখতে লাগলো। গ্রাম দেখতে খুব ছোট ছিল, কিন্তু বাড়িগুলো খুব ভালো আর বড় ছিল। দেখতে পাচ্ছ রিমা, গ্রামের সবাই খুব ধনী ঘরের মনে হচ্ছে। এই গ্রামটা তো আমাদের এক রাতের মধ্যেই ধনী বানিয়ে দেবে। কিন্তু এই ধনী লোকগুলো খুব বেশি চালাক হয়, এদের ঘরে চুরি করা সহজ কাজ নয়। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। এই গ্রামের ধনী লোকেরা খুব বেশি ভীতু হয়। আমরা এদেরকে নকল ডাইনি হয়ে ভয় দেখাবো আর তারপর লুটে নেব। এটা তো সত্যিই দারুণ আইডিয়া। এখন এদেরকে নকল ডাইনির থেকে কেউ বাঁচাতে পারবে না। এইটুকু বলে রিমা ডাইনির মতো হাসতে লাগলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। গ্রামে গোবিন্দ নামের এক লোক তার স্ত্রীর সঙ্গে থাকত। সে খুব ধনী ছিল না, কিন্তু টাকার কোনো অভাবও ছিল না। সেই রাতে ওরা দুজন ঘরে গল্পগুজব করছিল। তখনই ঘরে লাইট চলে গেল। আরে এই কি, তুমি এখানে থামো, আমি উপরে দেখে আসছি। হয়তো বৃষ্টির জন্য চলে গেছে। গোবিন্দ ওখান থেকে চলে গেল। বাইরে হঠাৎ বিদ্যুৎ পড়ল আর নলিনী ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে গোবিন্দের জোরে জোরে চিৎকারের আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে নলিনী আরো ভয় পেয়ে গেল। গোবিন্দ, কি হয়েছে তোমার? নলিনী অন্ধকারে ভয় পেয়ে ওপরে যেতে লাগলো। সেই সময় ওপর থেকে গোবিন্দ দৌড়ে নিচে আসছিল। সিঁড়ির মাঝখানে দুজনে ধাক্কা খেলো আর নিচে পড়ে যায়। নলিনী গোবিন্দকে দেখলো, ও খুব ভয় পেয়ে গেছিল আর ওর মাথা থেকে রক্ত বের হচ্ছিল। এই রক্ত কোথা থেকে বেরোচ্ছে? ওপরে। কে আছে ওপরে? ডাইনি। ডাইনির নাম শুনে নলিনীও ভয় পেয়ে যায়। তখনই দুজনে দেখলো যে সিঁড়ি থেকে একটা আলো ওদের দিকে হাওয়ার সাথে চলে আসছিল। দুজন ভয় পেয়ে পালালো আর ঘরের বাইরে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। গোবিন্দ দরজা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ওর কিছুই অসর হলো না। এতক্ষণে পেছন থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো, দাঁড়াও।
দুজনে পেছনে ঘুরে তাকালো, তখন ওখানে একটা ডাইনি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। ওই মোমবাতির আলোয় তার ভয়ঙ্কর চেহারা খুব বেশি মারাত্মক লাগছিল। পালানোর কোনো দরকার নেই। আমি যেমনটা বলবো তেমনটা যদি তোমরা না করো তাহলে আমি তোমাদের দুজনকে মেরে ফেলবো। তুমি যা বলবে আমরা তাই করব, কিন্তু আমাদের যেতে দাও প্লিজ। খুব ভালো কথা। এইটুকু বলে ডাইনি হাসতে লাগলো। তারপর ডাইনি নিজের একটা হাত জানালার দিকে বাড়ালো আর নিজের আঙুল নাড়াতে লাগলো। যখনই ডাইনি আঙুলটা নাড়ালো, একটা বড় ব্যাগ জানলা থেকে উড়ে ভেতরে চলে এলো আর ডাইনির সামনে মাটিতে পড়ে গেল। এটা দেখে গোবিন্দ আর নলিনী খুব বেশি ভয় পেয়ে যায়। তোমার সব টাকা আর সোনা এই ব্যাগে রেখে দাও। দুজন একে অপরের দিকে দেখে ভাবতে লাগলো। ততক্ষণে ডাইনি চিৎকার করে ওঠে, তাড়াতাড়ি করো, না হলে এই আগুনে তোমাদের দুজনকে পুড়িয়ে ফেলবো। গোবিন্দ গিয়ে ব্যাগ তুলল আর দৌড়ে দৌড়ে টাকা নিতে চলে গেল। ডাইনি ওখানেই দাঁড়িয়ে থেকে নলিনীকে দেখে যাচ্ছিল। নলিনী ডাইনি ওই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাচ্ছিল। হঠাৎ জানালা থেকে জোরে হাওয়া এলো আর ডাইনির শাড়ি উড়তে লাগলো। নলিনীর নজর ডাইনির পায়ের দিকে চলে যায়। ও দেখল যে ডাইনির শাড়ির ভেতরে জিন্স পরেছিল। নলিনীর ডাইনির ওপরে সন্দেহ হতে লাগলো। এই ডাইনি তো কোনো মেয়ে মনে হচ্ছে যে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছে। আমাকে এই কথাটা গোবিন্দকে বলতেই হবে। নলিনী লুকিয়ে নিজের চপ্পল খুলে দিল আর ওই মোমবাতির উপরে ছুঁড়ে মারল। এই কারণে মোমবাতি নিভে গেল আর ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকার হওয়া মাত্রই নলিনী গোবিন্দের দিকে পালালো। গোবিন্দ, দাঁড়িয়ে যাও, ও একটা নকল ডাইনি। ডাইনিও ওর পেছনে দৌড়লো, কিন্তু অন্ধকারের জন্য ওর মাথা কোনো জিনিসের সঙ্গে ধাক্কা খেল আর ও নিচে পড়ে গেল। ঘরে লাইট আবার চলে এলো। ডাইনির আওয়াজ শুনে গোবিন্দ আর নলিনী ওর কাছে এলো। ডাইনি মাটিতে চুপচাপ পড়েছিল আর এখন শাড়ির ভেতরের জিন্স পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। আরে, এতে একটা নকল ডাইনি। তাহলে ওই ব্যাগটা হাওয়ায় কি করে উড়ে গেছিল? ডাইনির আওয়াজ শুনে সোম ভেতরের দরজা খুলে ভেতরে এলো আর সোজা গিয়ে ডাইনির কাছে বসে পড়ল। রিমা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? আচ্ছা, তার মানে তুমিও এর সাথে রয়েছো। আমি এক্ষুনি পুলিশকে ডেকে তোমাদের দুজনকে ভেতরে করাচ্ছি। যখন গোবিন্দ ফোনের দিকে এগোলো, বাইরে খুব জোরে বাজ পড়ল আর ডাইনি গোবিন্দের পা ধরে ফেলল। গোবিন্দ হঠাৎ করে অবাক হয়ে পড়ে। ডাইনির শরীর আস্তে আস্তে হাওয়ায় উড়তে লাগলো। এটা দেখে নলিনী আর গোবিন্দের সাথে সাথে সোমও ভয় পেয়ে গেল, কারণ ও জানতো যে শাড়ির ভেতরে তো রিমা ছিল। আরে, এসব কি হচ্ছে? এ তো একটা সাধারণ মেয়ে ছিল যে নকল ডাইনি হয়ে এসেছিল। রিমা! ডাইনি হাওয়ার উপর দাঁড়িয়ে পড়ল। কোনো রিমা নেই এখানে। ওই টাকার ব্যাগ আমায় দিয়ে দাও, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। গোবিন্দ ভয় পেয়ে বলল, আমি দেব না। নলিনী, এটা নিশ্চয়ই এদের কোনো নতুন ফন্দি। কি বললি? ডাইনি রাগের চোটে গোবিন্দকে হাওয়ায় চাকিয়ে নেয় আর দেওয়ালে ছুঁড়ে দেয়। ডাইনি ওই ব্যাগটা তুলে নিল আর বাইরে আকাশে উধাও হয়ে গেল। সোম
দৌড়ে দৌড়ে বাইরে এলো আর ডাইনির দিকে দেখতে লাগলো। সোম নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ ওর বন্ধু যে নকল ডাইনি সেজেছিল ও এখন আসল ডাইনির রূপ নিয়ে মানুষদেরকে মারছিল। ওই দুর্ঘটনার পরে গ্রামে ডাইনির কারণে অনেক লোকেদের মৃত্যু হয়ে যায়, কারণ সবাই তার জিন্স দেখে তাকে নকল ডাইনি ভেবে তাকে টাকা দিতে বারণ করে দিত।